আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। অত্যন্ত সেনসিটিভ ও গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি সমকালীন গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এবং যে বিষয়টিকে কেন্দ্র করে দেশে নতুনভাবে বিভাজন তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এর আঞ্চলিক অফিস বাংলাদেশে খোলার সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে এবং সরকারকে সাপোর্টকারী গুরুত্বপূর্ণ সদস্যরা এর পক্ষে নানান ধরনের বিভিন্ন উদাহরণ টেনে এর বৈধতা দেওয়ার ছাপাই গেছে। এমনকি যারা এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস এর বিরোধিতা করছে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলমান রয়েছে। তো এই কারণে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের অবস্থান ক্লিয়ার করা প্রয়োজন মনে করছি। বাংলাদেশের ইসলামপন্থী, দেশ ও জাতির কর্ণধার ওলামা একরাম এবং দেশের অপামর জনতা, যারা স্বাধীনতা পক্ষের শক্তি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে আগ্রহী, তাদের সকলের জানা উচিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিরোধিতা কেন করা হবে বা কেন আমরা করছি। স্বাভাবিকভাবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এই নামটি শুনলেই অনেকের মনে হবে যে মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে আলোচনা হবে, এটি ন্যায় ও মর্যাদার একটা প্রতীক, এটার বিরোধিতা কেন? যদিও সাধারণত মনে হয় নাম শুনলে এটি একটি আন্তর্জাতিকভাবে অসহায়, দরিদ্র, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের সহযোগিতার একটি সংগঠন। বাস্তবে কিন্তু তা নয়। মানবাধিকারকে শাব্দিক অর্থে নিয়ে মানুষের কল্যাণ নেওয়ার সুযোগ নাই, বরং মানবাধিকার একটি টার্ম এবং পরিভাষা হিসেবে সাব্যস্ত হয়েছে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে। কোরআন সুন্নাহর যে বিধানগুলো মুসলমানরা ফলো করার কারণে তারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ করেছে, সেই বিধানগুলোর বিপরীতে পশ্চিমা যেই অসভ্য, অসৎ কালচার রয়েছে, যার কারণে তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত, সেই কালচারগুলোকে দেশে প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র হিসাবে মানবাধিকার শব্দটি তারা ব্যবহার করে থাকে। গভীরভাবে তাকালে দেখা যায় যে এই মানবাধিকার শব্দটি আসলে ধর্ম, সমাজ ব্যবস্থা, পারিবারিক মূল্যবোধ, রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ করে তারা প্রভাবিত করে থাকে এবং এই মানবাধিকার কমিশনের মাধ্যমে দেশে যুদ্ধের ধার উন্মুক্ত করা হয়, যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য তারা ষড়যন্ত্র করে। আমরা মানবাধিকার কাউন্সিলের এজেন্ডাগুলো নিয়ে আগে দেখি যে তারা কি কি এজেন্ডা বাংলাদেশের জন্য নিয়ে এসেছে বা বাংলাদেশে তারা বাস্তবায়ন করবে। মানবাধিকারের 1 নম্বর তাদের দাবি হলো নারী অধিকার। এই ইসলাম নারীকে মর্যাদাপূর্ণ অধিকার, অগ্রগণ্য অধিকার, ন্যায্য অধিকার দেওয়া সত্ত্বেও শুধুমাত্র ইসলামের বিরোধিতা করে নারীদের অধিকার দেওয়ার নামে একচেটিয়া নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের পুরুষদেরকে কুক্ষিগত করা এবং নারী শাসিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একটা ষড়যন্ত্র হিসাবে এটা দেখা হয়। এবং এই শব্দের আড়ালে, নারী অধিকারের আড়ালে তারা মূলত ইসলাম বিধ্বংসী, দেশ ও জাতির কে ধ্বংসকারী বিভিন্ন এজেন্ডা তারা করে থাকে। 1 নম্বর হলো বাল্য বিবাহ প্রতিরোধের নামে তারা বিয়েকে কঠিন করে দেয়। অর্থাৎ 18 বছরের আগে কেউ যদি বিয়ে করতে চায় তার বিবাহকে ভেঙে দেওয়া হবে এবং এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করে এই বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্ট বাবা মাকে জেলে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে। অপরদিকে এই নারী অধিকার নামেই শিশু বাচ্চাদেরকে লিভ টুগেদার, অন্য ছেলেদের সাথে প্রেম প্রীতি করার অবাধ সুযোগ তারা দিচ্ছে। এমনকি যদি 18 বছরের আগে যে বাবা মা নারীকে বিয়ে দেওয়ার অধিকার রাখে না, সেই বাবা মা যদি 18 বছরের আগে বাচ্চাকে অন্য ছেলের সাথে লিভ টুগেদার করতে বাধা প্রদান করে, প্রেম করতে বাধা প্রদান করে, তার সাথে অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে, তাহলে ওই সন্তান বাবা মায়ের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে।
কতটা বস্তা পচা জঘন্য এক বিষয় তারা নিয়ে এসেছে এই বাল্য বিবাহ রোধের নামে। দ্বিতীয়ত যদি আমরা দেখি, পতিতাবৃত্তি বেশ্যাদেরকে যৌনকর্মী বলে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারা এই পতিতাদেরকে আলাদাভাবে কয়েক কোটি, 10 কোটি প্লাস তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। 10,000 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। আর ওদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তখন সেখানে তাদেরকে দেওয়ার মতো টাকা পয়সা সরকারের নাই। সরকারি হিসাব মতো 32 জন নিহত হলো। একজনকে আপনার 50 লাখ টাকা করে দিলেও তো 15 কোটি টাকার প্রয়োজন, সেই সুযোগটা নেই। তারা সেখানে ত্রাণ তহবিল গঠন করছে, তাদের জন্য ত্রাণ উত্তোলন শুরু করছে, মানে বিখ্যাত জলি বাড়িয়ে দিয়েছে। এখানে খরচ করার টাকা নাই, আর রাষ্ট্রীয় কোষাগারের টাকা যৌনকর্মীদের দিচ্ছে। তো পশ্চিমা মানবাধিকার কাউন্সিলের অফিস এখানে হবে, তারা এসে বাল্য বিবাহ রোধ করবে এবং ছোট ছোট শিশুদেরকে জিনা করার অবাধ সুযোগ করে দিবে, এবং তাদের জিনায় যদি বাধা প্রদান করে বাবা মার বিরুদ্ধে মামলা করার সুযোগ দিবে, যেমনটি কিছুদিন আগে বাবা মার বিরুদ্ধে এক মেয়ে মামলা করেছিল। 3 নম্বর, মানবাধিকার নারী অধিকারের নামে তারা আরেকটা নতুন এজেন্ডা শুরু করছে, সেটা হলো বৈবাহিক ধর্ষণ। তার মানে বিবাহ করার পরে স্বামী জোর করে স্ত্রীর সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করলে এটাকে ধর্ষণ সাব্যস্ত করে স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে মামলা করার সুযোগ দেওয়া হচ্ছে। যার কারণে স্বামী যদি স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ করে, পরকীয়ার জন্য টর্চারিং করে, স্ত্রী বেচারা বৈবাহিক ধর্ষণের মামলা দিয়ে দিবে। এটা তো কোনো আলামত নেই। বৈবাহিক ধর্ষণ, স্বামী স্ত্রী সুলভ আচরণ, ধর্ষণটা জোরপূর্বক হয়েছে না ইচ্ছাকৃত হয়েছে, এটার কোনো আলামত নেই, থাকবে না। মানে এটা পুরুষদেরকে ঘায়েল করার এবং নারীদেরকে পরকীয়া করার এবং মন মতো চলার একটা সনদ, সার্টিফিকেট হিসাবে এটা গণ্য হবে। তো এগুলো বাস্তবায়নের জন্য ওই মানবাধিকার কাউন্সিল তাদের পক্ষে কাজ করবে। নারী পুরুষের কাল্পনিক সমতার কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। সমতার কথা বলে তারা মূলত নারী কর্মী বেশিভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছে। যে ক্ষেত্রে পুরুষ থাকলে প্রতিষ্ঠানগুলো উন্নত হবে, কাজের গতি আসবে, সেগুলো তো নারীদেরকে দেওয়া হচ্ছে, যারা মানসিকভাবে দুর্বল, বেশি সময় অসুস্থ থাকে এবং যে কোনো সময় তারা অতি আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে সেগুলোতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়ার ষড়যন্ত্র চলছে। সম্পত্তি বন্টনে ইসলামের আইন, পর্দার বিধান, পরিবারের স্বামীর কর্তৃত্ব, এই সকল বিষয়ে শরীয়তের বিধানকে তারা অমানবিক আগে থেকে সাব্যস্ত করে। তাইলে মানবাধিকার কমিশন এসে এই সকল বিষয়ে শরিয়াতের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে সহযোগিতা করবে এবং দেশের আপামর তাওহীদ জনতার মান্য করা শরিয়া আইনকে অমানবিক সাব্যস্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমাদের মাধ্যমে রাষ্ট্রকে চাপ প্রদান করবে, এবং এর প্রতিবাদ বা প্রতিরোধ করতে গেলে সেটাকে জঙ্গিবাদ তকমা দিয়ে দেশে মানবাধিকার ধ্বংস হচ্ছে, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর কারণে তার প্রতিবাদ হচ্ছে বলে দেশের বিরুদ্ধে যুদ্ধ এবং দেশের জনগণকে নিধন করার একটা বৈধতা তারা তৈরি করবে। এটা মূলত পশ্চিমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বৈধতা দেওয়ার একটা এজেন্ডাই হলো তথাকথিত মানবাধিকার কাউন্সিল। আমরা দেখেছেন ইতিমধ্যে নারী সংস্কার কমিশন যে সমস্ত নীতিমালাগুলো দিয়েছে ইসলামের সাথে সাংঘর্ষিক, মানবাধিকার কমিশন এসে এগুলোকে বাস্তবায়ন করার একটা ষড়যন্ত্র করে যাবে। তাহলে মানবাধিকারের 1 নম্বর এজেন্ডা হলো নারী অধিকার। 2 নম্বর এজেন্ডা হলো কাল্পনিক লিঙ্গে বৈচিত্র্যতার স্বীকৃতি, অর্থাৎ নারী পুরুষ এই 2 লিঙ্গের বাইরে ট্রান্সজেন্ডার এর স্বীকৃতি দিয়ে তারা মূলত LGBTQ কে এদেশে সমকামিতাকে বাস্তবায়ন করার এক ষড়যন্ত্র তারা করে যাবে এবং সমকামিতাকে একটি মানবিক অধিকার হিসাবে সাব্যস্ত করে সমকামীদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং তাদেরকে প্রতিরোধ করাকে আইনিভাবে আন্তর্জাতিকভাবে তারা বৈধ করে নেওয়ার এক চক্রান্ত করবে। আশ্চর্যের বিষয়, যেখানে মানুষ যুগ যুগ ধরে নারী পুরুষ 2 ভাগে বিভক্ত হয়ে সমাজে বসবাস করে আসছে, কোনো নারী পুরুষ হচ্ছে না, পুরুষ নারী হচ্ছে না। নতুন ভাবে কিছু মানবিক রোগ, জিনের সমস্যা এবং সাইকোগত সমস্যার কারণে কিছু মানুষের মনে হতে পারে যে আমি পুরুষ হয়ে সত্য, মনে হতে পারে নারী হতে পুরুষ। এটা তার মেন্টালিটি সমস্যা। এইটাকে মেন্টালিটি সমস্যা হিসাবে স্বাস্থ্যবিজ্ঞান দীর্ঘ যুগ যুগ ধরে দেখে আসছে। হঠাৎ করে পশ্চিমারা তাদের পুঁজিবাদী এবং তাদের বস্তুবাদী ব্যবসায়িক সুবিধার্থে
তারা এটাকে এখন আর রোগ হিসেবে দেখে না, এটাকে তারা অধিকার হিসেবে দেখে। এভাবে তারা অল্প কয়েকজনের লোকের জন্য তারা পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। যারা এটার বিরোধিতা করবে তাদেরকে মানবতা বিরোধী হিসেবে সাব্যস্ত করবে। সমকামীদেরকে সামাজিকভাবে, যে আজকে আমরা দেখেছিলাম গতকালকে সম্ভবত কুয়েটে না ডুয়েটে, যে সমকামী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে ছাত্রদের আন্দোলনের মুখে। তো এই যে গুলো আছে, এগুলোকে মব এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড হিসেবে তারা সাব্যস্ত করবে যে দেশে জনগণের মধ্যে একটা অংশ আছে যারা এই সমকামীদেরকে কি করে, বাধা প্রদান করে, তাদের অধিকার হরণ করে। তো সমকামীদেরকে সামাজিকভাবে যে বয়কট আমরা করতে যাচ্ছি বা জনগণ করে আসছে, ঘৃণা করে আসছে, এটাকে নর্মালাইজেশন করবে এবং সামাজিক বয়কটে যারা নেতৃত্ব দিবে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিবে, রাষ্ট্রযন্ত্রকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করবে। সমকামীদের সামাজিক রাষ্ট্রীয় সকল সুবিধা নিশ্চিতে নীতিমালা তৈরি ও বাস্তবায়ন আইন প্রণয়ন করবে তারা, এবং এগুলোকে তারা মানবাধিকার মনে করে থাকে। তাইলে মানবাধিকার কমিশনের 1 নম্বর এজেন্ডা হলো নারী অধিকার। ইসলামের সাথে সাংঘর্ষিক এই নারী অধিকারকে বাস্তবায়ন করে দেশে অরাজকতা তৈরি করা। 2 নম্বর সমকামীদের অধিকার বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবে। তাদের 3 নম্বর এজেন্ডা ধর্মীয় সমতা। ধর্মীয় সমতা এটা বিশেষ করে মুসলিম অধিষ্ঠিত রাষ্ট্রগুলোতে এটা হচ্ছে মুসলমানদেরকে হেনস্থা করা এবং এই মানুষ হিসাবে নির্ধারণ না করে ধর্মে ধর্মে সমতা। আমরা দেখছি ইদানিং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দলের সমর্থন হচ্ছে 80% আর কোন দলের সমর্থন হলো 2%। তা 80% সমর্থন জনগণ যাদের পক্ষে আছে তারা, আর 2% জনগণ যাদের পক্ষে আছে তারা কি সমান হতে পারে? অথচ দেখা যায় উভয়টা দুইটা রাজনৈতিক দল হিসাবে দোনো দলকে সমান চোখে দেখা হয়। ঠিক তেমনি ভাবে দেশে অন্যান্য ধর্মাবলম্বী সব মিলে 10%ও নেই, মুসলমান 90%। কিন্তু দেখা যায় এখনো বর্তমানে পর্যন্ত আমাদের হিসাব মতে রাষ্ট্রীয় চাকরিতে 27% হিন্দু, কোন কোন ক্ষেত্রে 35% পর্যন্ত আছে প্রশাসন ক্যাডারে। তো এখানে কি ধর্মীয় সংখ্যালঘুদেরকে স্বাধীনতা দেওয়া হলো নাকি অগ্রাধিকার দেওয়া হলো? আইনগতভাবে তারা 8% পায়, মুসলমানরা 90% পায়, অন্যান্য ধর্মাবলম্বীরা 2% পায়। যদি দেশের সরকারি চাকরিতে 90% মুসলমান আর বাকি 10% অন্যান্য ধর্মাবলম্বী হয়, তাহলে বোঝা গেল সমান অধিকার দেওয়া হইলো, ধর্ম ধর্মের সমতা করা হইলো। যদি মুসলমান 95% হয়, অন্যরা 5% হয়, তাহলে বলা যেতে পারে যে না, মুসলমানদেরকে অগ্রাধিকার দেওয়া হলো, ধর্ম সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে। কিন্তু যেখানে সংখ্যালঘুদের 27%, কোন কোন ক্ষেত্রে 35%, সেখানে তো জুলুমটা মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে। কিন্তু তারপরেও এই মানবাধিকারের নামে এই হিন্দুদেরকে এবং কাদিয়ানীদেরকে এবং মুসলমানদের শত্রু ইসকনকে প্রমোট করে ক্ষমতায় বসানো হবে। পশ্চিমারা তাদের স্বার্থ রক্ষার্থে গণতন্ত্রের ভুয়া ভাওতাবাজি বেলকিবাজি দেখিয়ে অধিকাংশ জনগণের বিরুদ্ধবাদী ব্যক্তিদেরকে সরকারে বসায় এবং এই ষড়যন্ত্র তারা করে আসছে। 4 নম্বর তাদের এজেন্ডা হলো তথাকথিত শিশু অধিকার। 18 বছরের নিচে সবাই শিশু। আচ্ছা, তাদেরকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, ভালো কথা। বাবা মা তাদেরকে কোনো কিছুতে বাধ্য করতে পারবে না, তাও ভালো কথা। বিয়ে ব্যবস্থা করলে এটা তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। কিন্তু বাবা মা যদি তাদেরকে এই অন্য কোনো খারাপ কর্মকাণ্ড থেকে বাধা দেয়, মাদক থেকে বাধা দেয়, অশ্লীল কাজ থেকে বাধা দেয়, সেটাও তাদের অধিকার হরণ হয়। আসলে বুঝে আসতেছে না। বিয়ে করার পরে স্বামী স্ত্রী সুলভ আচরণে যদি তাদের শারীরিক ক্ষতি হয়, তাহলে বিয়ের বাইরে স্বামী স্ত্রী সুলভ আচরণ, তাদের জিনা ব্যভিচার শারীরিক ক্ষতি কেন নয়? অথচ বিয়ে ছাড়া করার সুযোগ দিতে হবে, না দিলে এটা অধিকার হরণ, আর বিয়ের পরে দিলে এটা বিয়ের আগে দিলে অধিকার হরণ নয়, বিয়ের পরে দিলে অধিকার হরণ, এটা কেমন কথা? এমনকি বর্তমানে ক্লাস 6 থেকে, কত জঘন্য একটা বিষয়, আপনার একটা ছেলে 12 বছরে বালেগ হয়ে যাচ্ছে, তখন সে 4, 6, 7, 8 পড়ে। একটা মেয়ে 9, 10 বছরে বালেগা হয়ে যাচ্ছে, সে তখন 4, 5 পড়ে। এরপরে সামাজিক চাপে এবং ধর্মীয় মূল্যবোধ থেকে সে নিজেকে গুটিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু ক্লাস 6 থেকে নিয়ে তাকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে, যৌন জিনা করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মূলত যৌন শিক্ষা প্র্যাকটিক্যালি তাকে শেখানো হচ্ছে, তার মানে তার ক্ষুধা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার এদিক দিয়ে বিয়ের রাস্তা বন্ধ। তার মানে হচ্ছে জিনা করার জন্য পিছন থেকে যত ধরনের ব্যবস্থাপনা আছে সেটা করার ষড়যন্ত্রই হলো তথাকথিত মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে এটাকে আরো
এগিয়ে নিবে তারা। যৌন শিক্ষা আছে, 12 বছর 13 বছরের যুবক হয়ে বালেগ হয়ে সে যৌন শিক্ষা শিখে, তার ক্ষুধার তাড়না, যৌন ক্ষুধার তাড়না বাড়তেছে। ওদিকে বিয়ে করলে মামলার ভয়, বাবা মাও বিয়ে করাতে পারতেছে না, সেও বিয়ে করতে পারতেছে না, তাহলে সে করবেটা কি? এদিকে যদি সে কোনো মেয়ের দিকে তাকায়, যাচ্ছে পরে তওবা করে নিব পাপ করে, তাকায় সেদিকে যেতে চায়, সেই ক্ষেত্রে বাবা মার ভয়ে যে বিরত থাকবে, সেই ভয়টা এখন কাটিয়ে দিবে এই তথাকথিত আইন এবং মানবাধিকার কাউন্সিল। বাবা মাকে বাধা দিতে পারবে না। তার মানে একটা শিশু বালেগ হওয়ার পরে যৌন শিক্ষা শিখবে, উত্তেজিত হবে, তার পাশেই তার ক্লাসমেটদের মধ্যে নারীরা থাকবে, তাদের দিকে যৌন ধারণা তাকাবে। বাবা মার ভয়ে এর থেকে বিরত থাকার সুযোগ নেই, কারণ বাবা মার ভয় উঠিয়ে দেওয়া হবে যে বাবা মার বিরুদ্ধে সে মামলা পর্যন্ত করতে পারবে শিশু নির্যাতনের আইনে। কতটা জঘন্যভাবে দেশ, সমাজ এবং জাতিকে ধ্বংস করা হচ্ছে। আরে আপনারা বলতেছেন শেখ হাসিনা অবশ্যই সে খারাপ ফেসিস্ট, কিন্তু সে যতটা দেশের মানুষের মধ্যে যুদ্ধ লাগাইছে, এই মানবাধিকার কাউন্সিলকে দেশে ডেকে এনে তথাকথিত এই নোবেল বিজয়ী পশ্চিমাদের আস্থাভাজন ডক্টর ইউনূস দেশের মধ্যে আরো বেশি সংঘাত তৈরি করবে এবং পশ্চিমাদের দাস গোলাম দেশের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতির অতন্ত্র পাহারাদার ওলামা একরাম এবং স্বাধীনতাকামীদের বিরুদ্ধে তাদের এই গোলামদেরকে লেলিয়ে দিবে এবং দেশকে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের 5 নম্বর এজেন্ডা হবে শিক্ষানীতি। শিক্ষা ব্যবস্থায় তারা নারী পুরুষের সমান অধিকারের নামে সহশিক্ষা ব্যবস্থাকে আরো ব্যাপকায়ন করার চেষ্টা করবে। অথচ নারী পুরুষ উভয়কে শিক্ষা দেওয়ার জন্য সহশিক্ষার কোনো প্রয়োজন নেই। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে নারী এবং পুরুষ আলাদা শিক্ষা তারা নিতে পারে, কোনো ব্যবধান নেই। অথচ তারা শিক্ষা মানে সহশিক্ষার বিরোধিতাকে শিক্ষার বিরোধিতা হিসাবে সাব্যস্ত করে দেশে আরো বেশি জিনার দ্বার উন্মুক্ত করার চেষ্টা করবে। ব্যক্তি স্বাধীনতা 6 নম্বর এজেন্ডা তাদের। ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতার নামে তারা ইসলামের বিরুদ্ধে যা তা বলার সুযোগ দিবে, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে কিছু বলার সুযোগ থাকবে না। গণতন্ত্রের বিরুদ্ধে বলে যারা, তারা জীবনে অস্ত্র না ধরলো, কোনো সংগঠন না করলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের ফুলের টোকা না দিল, কাউকে আঘাত করে কথা না বললো, তারা জঙ্গি, শুধুমাত্র গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে। আর তথাকথিত গণতান্ত্রিক দলগুলো প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষ হত্যা থেকে নিয়ে যা কিছু করে যাচ্ছে। এই পর্যন্ত 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে এই গণতন্ত্র বিরোধী শক্তির হাতে কয়জন মারা গেছে? একজনও মারা যায় নাই। যা মারা গেছে সব এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এবং পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব কলহে। শুধুমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কলহে লক্ষাধিক লোক এ পর্যন্ত মারা গেছে। তাহলে মানুষ হত্যাকে, যেটা জঙ্গিবাদ, তারা যদি গণতন্ত্রের পক্ষে থাকে, পশ্চিমা জাতিসংঘের সবকিছু মেনে নেয়, তাহলে তারা হচ্ছে ভালো মানুষ। আর যারা কোনো মানুষের দাঙ্গা সৃষ্টি না করা সত্ত্বেও শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিরোধিতা করার কারণে তারা হয়ে যাবে জঙ্গি। এমনকি এই বাক স্বাধীনতা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিভিন্ন আইনের বিরুদ্ধে, এই তথাকথিত পশ্চিমাদের মানবাধিকার আইন এবং তাদের যেই সংস্কৃতি আছে সেগুলোকে প্রমোট করতে হলে তো ইসলামকে কটাক্ষ করতে হবে, অ্যাটাক করতে হবে। এই অ্যাটাক করাকে বৈধতা দেওয়ার জন্য তারা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করবে এবং এর বিরোধিতা করলে তাদেরকে বাক স্বাধীনতা বিরোধী হিসাবে, মানবাধিকার বিরোধী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে তারা বৈধতা করবে। সর্বশেষ এটার সবচেয়ে জঘন্য বিষয় হলো সাতেমে রসুলকে প্রশ্রয় দিবে এই মানবাধিকার কমিশনের কার্যালয়। যদি কেউ রসুলকে গালি দেয়, তার বিরুদ্ধে যখন সারা দেশ ফুসে উঠবে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, তখন মানবাধিকার কার্যালয় তাকে আশ্রয় দিবে যেখানে বাংলাদেশের কোনো আইন চলবে না, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ কেউ সেখানে যেতে পারবে না। মানবাধিকার কমিশনের কার্যালয়ের যারা দায়িত্বরত থাকবে তাদের বিরুদ্ধে জাতিসংঘের আইন কার্যকর হবে, কিন্তু দেশীয় কোনো আইন তাদের উপরে কার্যকর করা যাবে না। এটাই হলো তাদের নীতি। 7 নম্বর তাদের এজেন্ডা মানবাধিকারের নামে উদ্বাস্তুদের আদর্শ হরণ। উদ্বাস্তু যারা আছে, রোহিঙ্গা যারা আছে, তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়ার নাম করে এগুলো ব্যবস্থা করবে। পাশাপাশি তাদেরকে ইমান হারা করার যে চক্রান্ত চলে আসছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে, এটা অত্যন্ত ভয়াবহ। ভাষান্তরে 1 লক্ষ মানুষকে নিয়ে আটকে রাখা হয়েছে। সেখানে মুসলমান ইমাম, আলেম, ওলামা, তাওহীদ জনতা, দায়ীদেরকে সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, দিলেও খুবই নামকো আসতে। সেখানে খ্রিস্টান মিশনারি সুদূর ইউরোপ এবং আমেরিকা থেকে এসে তাদেরকে খ্রিস্টান বানানোর কয়েক ধাপ তারা এগিয়ে গিয়েছে। 8 নম্বর যুদ্ধ পরিস্থিতির ভূমিকা। মানবাধিকার কাউন্সিলের অফিস পৃথিবীর যেই কয়টি দেশে আছে, তার প্রতিটি দেশেই যুদ্ধ চলমান। যুদ্ধ থামানো কিংবা ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা তারা দিতে পারে না। পশ্চিমা আগ্রাসনকে তারা বৈধতা দেওয়ার জন্য সে সমস্ত রাষ্ট্রে যায়। আপনারা
পৃথিবীতে যতগুলো রাষ্ট্রেই মানবাধিকার কমিশনের কাউন্সিল খুলছে, ইয়েমেনে বিভিন্ন জায়গায় আগে খুলছে, পরে আস্তে আস্তে এই দেশে মানবাধিকার নাই, এই নাই সেই নাই, এরা জঙ্গি গোষ্ঠী, এদের বিরুদ্ধে শায়েস্তা করো বলে একটা দলকে তারা লেলিয়ে দেয়, দুই দলের মধ্যে যুদ্ধ লাগাই দেয়। যখন তাদের পক্ষে শক্তি দুর্বল থাকে তাদেরকে সহায়তা করার জন্য পাশ্চিমারা আগ্রাসন করে। এটাই হলো তাদের এই মানবাধিকার কমিশনের সারসংক্ষেপ। তারা ইতিমধ্যে বাংলাদেশে পাহাড়ি এলাকাকে উত্তপ্ত করে রাখছে। সে এলাকায় খ্রিস্টান মিশনারির দীর্ঘদিনের কাজ এর ফলাফল দেখা দিয়েছে, এবং তারা পাহাড়িদেরকে আদিবাসী স্বীকৃতি দিয়ে আমাদেরকে এদেশে উপজাতি হিসাবে, মানে আমরা সরাসরি ভূমির মূল মালিক না, মূল মালিক হলো আদিবাসীরা, এটা সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং রোহিঙ্গাদেরকে করিডোর দিয়ে এখানে অস্ত্র সরবরাহের যে একটা ব্যবস্থা তারা করছে। রোহিঙ্গাদের দেশপ্রেমিক সংগঠন আরসা প্রধানকে গ্রেপ্তার করে তাদের সেই মার্কিন মদতপুষ্ট এবং তাদের আদর্শবান আরাকান আর্মিকে তারা আশ্রয় প্রশ্রয় এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এটা একটা উদাহরণ। যুদ্ধক্ষেত্রগুলোতে জাতিসংঘের মানবাধিকার এর একটা উদাহরণ আমরা যদি দিতে যাই তাহলে এভাবে দেওয়া যায় যে, মনে করেন 10টা লোক একটা রুমের মধ্যে আবদ্ধ আছে, চতুর্দিক থেকে জানালা বন্ধ। এখন এর মধ্যে যদি কেউ বিষাক্ত গ্যাস স্প্রে করে, যে গ্যাসে মানুষ মারা যাবে, তাহলে আমাদের দায়িত্ব হলো দ্রুত এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করা, এবং প্লাস হচ্ছে এই যারা গ্যাস দিচ্ছে তাদেরকে বাধা প্রদান করা। মানবাধিকার কমিশন হচ্ছে তাদেরকে বাধা প্রদান করা। ঠিক, কিন্তু আমার মানবাধিকার কমিশন করবেটা কি? যখন আপনার এই দেশে পশ্চিমা সংস্কৃতি চলবে, আগ্রাসন চলবে, তাদের আক্রমণ চলবে, যখন এই আক্রমণের বিরুদ্ধে আমরা করতে যাব, তাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হবে। আর তারা এসে ওই যে গ্যাস স্প্রে করছে তার মধ্যেই থাকার জন্য জবরদস্তি করা হবে। মানে বিষয়টা এমন যে তারা এসে পশ্চিমাদের যে আগ্রাসন সেটাকে স্বীকৃতি দেওয়ার কাজ সাধারণত তারা করে যাচ্ছে। এবং এই মানবাধিকার কমিশনের যদি আমরা বিষয়টার দিকে আমরা তাকাই, তাহলে গভীরভাবে আমরা দেখবো যে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে, লিবিয়া, বিভিন্ন দেশে তাদের হাতে কোটি কোটি লোক মারা গিয়েছে, সেগুলোর খবর নেই। অথচ কত মুসলিম রাষ্ট্রে যদি কোনো সাতিমকে হত্যা করা হয়, এটা নিয়ে তাদের মানবাধিকারের কোনো ইয়ত্তা নেই। বাস্তবে হলো তাদের এখানে ভূ রাজনৈতিক এজেন্ডা রয়েছে। তারা মানবাধিকার কাউন্সিলের নামে এই অঞ্চলের নেতৃত্ব আধিপত্য করতে চায়। তো আসলে এই অঞ্চলের নেতৃত্ব আধিপত্য করতে হলে এই ভূমির সন্তান, এই অঞ্চলে বসবাসকারী নাগরিক তাদের প্রয়োজন, যারা তাদের প্রতিটা কাজকে, প্রতিটা কথাকে স্বীকৃতি দিবে এবং তাদের পক্ষ হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে তাদের এই আধিপত্যকে স্বীকৃতি দিবে। তো এই মানবাধিকার কাউন্সিল এসে এই লোকগুলো তৈরি করবে, যারা আগে থেকেই পশ্চিমাদের দাস হিসেবে তাদের আদর্শ এবং দর্শনকে শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করেছে। তারা যেন এই ভূমিতে কোনো ধরনের বাধার শিকার না হয়, নির্বিঘ্নে কাজ করে তাদের জনসংখ্যা এবং সমর্থন বৃদ্ধি করতে পারে, এই সহযোগিতা মানবাধিকার কমিশন দিয়ে এই অঞ্চলে তাদের গোলামদের সংখ্যা ভারী করে আগামী ভবিষ্যতে সংঘাতের রাস্তা তারা তৈরি করে নিচ্ছে। ইসলাম এবং তাওহীদ প্রিয় জনতা অবশ্যই এর বিরোধিতা করবে, এর প্রতিহতের চেষ্টা করবে। তখনই তাদের বিরুদ্ধে সংঘাত তৈরি হবে। সেই সংঘাতে ইসলামপন্থীদেরকে মানবাধিকার বিরোধী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে তাদের এই সংখ্যা লঘু, তাদের সমর্থন মদতপুষ্ট লোকদেরকে অস্ত্র সরবরাহ করবে, এবং তারা পেরে না উঠলে তারা সরাসরি নিজের আগ্রাসনে অংশগ্রহণ করবে। এক কথায় এই মানবাধিকার কাউন্সিল বাংলাদেশকে আগামী দিনে যুদ্ধক্ষেত্রে পরিণত করার আগাম বার্তা হিসাবে আমরা মনে করে থাকি। এখন আসেন আমরা কয়েকটা বিষয় আলোচনা করব, যে এই যে তাদের এই এজেন্ডা গুলো আমি আলোচনা করছি, নারী অধিকার, শিশু অধিকার, তারপরে হচ্ছে সমকামীদেরকে অধিকার, ধর্মীয় সমতা, শিক্ষার ক্ষেত্রে তাদের অধিকার, সহশিক্ষার প্রচলনকে আরো ব্যাপক করা, এবং ব্যক্তি স্বাধীনতার বিভিন্ন বিষয়, এগুলোকে তারা কিভাবে তারা বাস্তবায়ন করে, তাদের যে পদ্ধতিটা, সরকারকে তারা মানবাধিকার কমিশন, দেশের জনগণ একটা দাবি করবে বা সরকার একটা আইন থাকবে, মানবাধিকার কমিশন তারা বলবে এই আইনটা মানবাধিকার বিরোধী, এটা মানবতা বিরোধী অপরাধ, এই আইন চলবে না। তো সরকারকে তাদের দেওয়া নীতি অনুযায়ী আইন করতে, সংবিধান করতে তারা বাধ্য করবে এবং চাপ প্রয়োগ করবে। এবং পশ্চিমা অর্থায়নে চলা বিভিন্ন নামী বেনামী এনজিওদের মাধ্যমে তারা এই
মানবাধিকারের পক্ষে জনমত গঠন করবে, তারা বর্তমান ইসলামের পক্ষে বা পশ্চিমাদের কালচারের সাথে সাংঘর্ষিক কোনো আইন যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে তারা এনজিওদেরকে টাকা দিয়ে 50-100 জন লোক এনে প্রেস ক্লাবের সামনে, বিএফএ লাউঞ্জে, বিভিন্ন মিডিয়া কভারেজের মাধ্যমে এটাকে দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের জনমত হিসেবে উপস্থাপনের চেষ্টা করবে। দেখা যায় 50 জন যাবে, সেখানে মিডিয়া যাবে 150টা। তো এই টাকা খরচ করে তারা কিছু এনজিও তৈরি করবে, তাদের এই গোলামদের মাধ্যমে তারা এই পশ্চিমা এজেন্ডাকে দেশের জনগণের এজেন্ডা হিসাবে উপস্থাপিত করে সরকারকে বাধ্য করবে এর পক্ষে আইন করার জন্য। শিক্ষা ব্যবস্থায় তাদের নষ্ট আদর্শ ঢুকাতে বাধ্য করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে ট্রান্সজেন্ডারকে ঢুকানো হয়েছে এবং এটাকে যৌন শিক্ষাকে ঢুকানো হয়েছে। এভাবে শিক্ষা ব্যবস্থায় কোনো ভাষা শিক্ষা, জ্ঞান শিক্ষার পরিবর্তে পশ্চিমা দর্শন এবং পশ্চিমা আদর্শকে উত্তম, উন্নত, আধুনিক, প্রগতি হিসেবে তারা সাব্যস্ত করবে এবং মনে করার জন্য চেষ্টা করানো হবে। তারপরে তারা যেখানে তাদের শর্ত হরণ হবে সেখানে তারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আন্তর্জাতিক মহলে ঝাঁপিয়ে পড়বে এবং যদি রাষ্ট্র সরকার তাদের এই কথা মতো আইন করতে রাজি না হয়, জনগণের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে, নিজের সমর্থন নষ্টের দিকে তাকিয়ে, তখন বাংলাদেশকে ঋণ আটকাবে, বিশ্বব্যাংক টাকা আটকাবে, বাণিজ্যিক স্যাংশন দিবে, তারপরে তাদের বিভিন্নভাবে যুদ্ধের ভয় দেখানো হবে, আর্থিকভাবে অবরুদ্ধ করার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করবে। এই মানবাধিকার কাউন্সিল বাস্তবায়ন হলে, তারা যে এজেন্ডাগুলো নিয়ে এসেছে সেগুলো বাস্তবায়ন হলে আমাদের কি ক্ষতি? আমাদের 1 নম্বর ক্ষতি হলো সামাজিক ক্ষতি। পশ্চিমাতে তো 90-80% লোকের পরিবার ব্যবস্থা নেই। কেউ অসুস্থ হলে তার দেখার জন্য তার সন্তান আসে না, ভাই ব্রাদার নেই, পারিবারিক ব্যবস্থা নেই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ভাই বোন এদেরকে কেউ চিনেই না। তাদের সমাজ ব্যবস্থা এগুলো কিচ্ছু নেই, কারণ অধিকাংশই বর্তমানে যারা সন্তান। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যেই পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আগামী প্রজন্ম ভয়াবহ, নোংরা, অশ্লীল, অসুস্থ পরিবেশ তাদের জন্য তৈরি করে যাচ্ছে, অলরেডি করতেছে। এখন মানবাধিকার কাউন্সিল এসে এটার মধ্যে আরো আগুন দিচ্ছে এবং এটাকে আরো বেশি অগ্রসর করার তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। নারীদেরকে মানে নারী পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবে। নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন বর্তমানে নেই। তো বিভিন্নভাবে নারীদেরকে জিনা করতে, জিনার প্রসার করতে, পতিতাবৃত্তি করতে, পতিতাদেরকে যদি মাসে 10-15 হাজার টাকা করে কি দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, তাহলে তো অনেক নারী এমনি নাম লেখাবে যে 15 হাজার টাকা ভাতা পাই। তাহলে এটা কত বড় একটা জঘন্য কাজ তারা করে যাচ্ছে। সামাজিক ব্যবস্থাপনা এমনিতেই ভঙ্গুর, ধ্বংসের দ্বার প্রান্তে, এটার মধ্যে ঘি ঢালার জন্য আসতেছে মানবাধিকার কাউন্সিল, তারা এটাকে আরো ধ্বংস করে দিবে। রাজনৈতিক ক্ষতি 2 নম্বরে বাংলাদেশের যেটা ক্ষতি হবে রাজনৈতিক ক্ষতি। রাজনীতিকে পশ্চিমা দাসত্বে আবদ্ধ করবে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যারা এই মানবাধিকার কমিশনের বিরোধিতা করতেছে তাদেরকে অলরেডি রয়্যাল এজেন্ট বলে দিছে, এই পশ্চিমা সিআইএর এজেন্ট। আমার জানা মতো, আমার সম্ভবত মনে হচ্ছে সে পশ্চিমাদের সেবাদাস। সাংবাদিক ইলিয়াস হোসেন এবং এই আমাদের পিনাকি ভট্টাচার্য যারা আছে, তারা আমাদেরকে রয়ের ভয় দেখিয়ে পশ্চিমাদের দাসত্বের দাসখতে স্বাক্ষর করার জন্য বাধ্য করতেছে। যারা মানবাধিকার কমিশনের বিরোধিতা করতেছে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি রয়্যাল এজেন্ট। তো এটা, এবং পাশাপাশি ইসলামপন্থীদেরকে দমনের জন্য ওয়ার অন টেরর এর আওতায় এনে মুসলমানদেরকে জঙ্গি নাটক পুনরুত্থাপন করবে, অলরেডি শুরু হয়ে গেছে। এর মাধ্যমে বহু ইসলামপন্থীদেরকে জঙ্গি সাব্যস্ত করবে। আরো আশ্চর্য, সাধারণ জনগণ এই নাটকগুলোকে এমন ভাবে গিলেছে যে আগামীতেও গিলার খুব সম্ভাবনা রয়েছে। আপনারা দেখবেন যে বর্তমান বড় বড় রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে বলে না, কারণ এই মানবাধিকার কমিশনের বিরুদ্ধে বললে তারা পশ্চিমাদের টার্গেটে পরিণত হবে। যার কারণে আমরা দেখছি যে বিএনপি বা লিবারেল অন্যান্য দলগুলো এটার বিরুদ্ধে বলছে না। শুধুমাত্র তরুণদের দল, ছাত্রদের দল, তারা হয়তো পশ্চিমাদের চাপটাকে বুঝছে না, তারা দেশের ইয়েটাই ভালো বুঝে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, তারা বলছে। আর ইসলামপন্থী দলগুলো বলছে। ইসলামপন্থী দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দল জামাত ইসলামীকে এখনো বলতে শোনা যায় না। আপনারা যদি জামাত ইসলামীর কোনো নেতার মুখের বিরুদ্ধে কথা শোনেন তাহলে জানাবেন। জামাত ইসলামী যেহেতু আগামীতে ক্ষমতার প্রত্যাশী, তারাও চাচ্ছে না তাদের পশ্চিম আব্বুকে, অভিভাবককে নাকচ করতে চাচ্ছে না, বিএনপিও চাচ্ছে না। তো এটাকে বাস্তবায়ন হতে দিলে সামনে তারা একটার পর একটা আরো এজেন্ডা দিবে, সেগুলো তারা বাধ্য হয়ে বাস্তবায়ন করবে। তো এইভাবে পশ্চিমাদের নিয়ন্ত্রণে পুরো রাজনৈতিক দলগুলো চলে আসবে। আগে ভারত চাচ্ছে তাদের নিয়ন্ত্রণে বিএনপি, আওয়ামী লীগ সহ সব দলকে রাখতে, এখন পশ্চিমারা চাচ্ছে তাদের নিয়ন্ত্রণে রাখতে। এভাবে দেশের মধ্যে রাজনৈতিক অসামঞ্জস্যতা, বিশৃঙ্খলা তৈরি হবে। রাষ্ট্রীয় ক্ষতি, পশ্চিমারা প্রতিনিয়ত আমাদেরকে গোলাম বানিয়ে রেখে তাদের স্বার্থ উদ্ধার করবে, বিভিন্নভাবে মানবাধিকারের ইয়ে দেখায়া
আমাদের পররাষ্ট্র নীতিকে তাদের মতো করার চেষ্টা করবে, পৃথিবীর বিভিন্ন বিষয়ে তাদের পক্ষে আমাদেরকে সমর্থন দিতে বাধ্য করবে, এবং রাশিয়া, চীন এবং সহ বিভিন্ন ইস্যুতে আমাদের স্বার্থের চাইতে পশ্চিমা স্বার্থকে বেশি দেখতে হবে। ফলে রাষ্ট্র অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। তাহলে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে একজন মুসলমান হওয়ার পরে, মুসলমান হতে হলে তাকে বিশ্বাস রাখতে হবে ইসলামই একমাত্র মানবতার ধর্ম। ইসলামই মানুষকে পূর্ণাঙ্গ ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থায়, অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো ইজমের মাধ্যমে মানব অধিকার প্রতিষ্ঠা হতে পারে না। ইসলাম ছাড়া, ইসলামের সাথে সাংঘর্ষিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো মানবের অধিকার নয়, বরং মানুষের দুশ্মন, মানুষের ক্ষতিকারক, মানুষকে ধ্বংসকারী বিষয় হিসাবে বিবেচিত। তাই 90% মুসলমানের দেশে মানবাধিকার মানেই হচ্ছে ইসলামের অধিকার। এর বিপরীতে পশ্চিমারা মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের দেওয়া মানুষের এই অধিকারগুলোকে ধ্বংস করে তাদের অপসংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার এক চক্রান্ত। নাহলে বাংলাদেশে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা করার কি অর্থ? এখানে কোন জায়গায় মানুষের অধিকার নষ্ট হচ্ছে? তাদের মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা করা দরকার ছিল গাজায়, সেখানে গাজাবাসীর পক্ষে তারা সহায়তা না করে বরং তারা ইসরায়েলকে সহায়তা করতেছে। গাজায় লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারী পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে এবং চিহ্নিত করতে হবে, ইসলামপন্থী হোক অথবা ইসলাম বিরোধী হোক, যারাই রাজনীতি করতেছে এবং এই ইস্যুতে পশ্চিমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ এই পর্যন্তই। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।